সুন্দরবনের জঙ্গলে বাঘের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা জানলে শিহরিত হবে। জলে কুমির, ডাঙায় বাঘ, আর এভাবেই কাটে সুন্দরবনের মানুষের জনজীবন। সুন্দরবনের চিত্র যে বড়ই বৈচিত্র্য তা বলাই বাহুল্য। শুধুমাত্র বারে বারে প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সুন্দরবন এলাকার জঙ্গলজীবী মানুষের প্রধান জীবিকা জঙ্গলের মাছ, কাঁকড়া ধরা। আর এমনভাবে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বন্য প্রাণী, বিশেষ করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে পড়তে হয়। এমনই এক ভয়ঙ্কর বিচিত্র কাহিনীর কথা শোনালেন সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরতে জলা জঙ্গলে খাড়িতে গিয়ে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে উত্তর 24 পরগনার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের শামশির নগরের বাসিন্দা নূর হোসেন গাজী। প্রায় 30 বছর আগে বাবা ও দাদার সঙ্গে সংসারের রুটি রুজির টানে গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল নূর হোসেন গাজী। জঙ্গলের খাড়িতে মাছ ধরার সময় হঠাৎ বাঘ জঙ্গল থেকে লাফিয়ে নূর হোসেনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। যদিও দারিদ্রতার সঙ্গে জলবেষ্টিত দ্বীপে লড়াই করে নিজেকে বাঁচাতে নূর হোসেন ভয় পাননি, বরং হাতের লাঠি নিয়েই বাঘের সামনে বুক চিতিয়ে পাল্টা রুখে দাঁড়ান। তারপর তার চিৎকারে এগিয়ে যাওয়া তার বাবা মা আর দাদা দৌড়ে বাঘের মুখের উপর থাবা মারে ও লাঠি দিয়ে মারলে অবশেষে বাঘ পালিয়ে যায়। বাঘের আক্রমণের পিঠের মেরুদণ্ডের উপর সেই থাবার ক্ষত যেন আজও দগদগে। দীর্ঘ প্রায় 30 বছর কেটে গেলেও তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আমরা নিচে নালার ভিতরে কাজ করছিলাম আর মাছ খুঁজছিলাম আমি, আর ওই বাঘ উপর থেকে, আমরা উপরের দিকে খেয়াল ছিল না, উপরে জঙ্গলের ভিতরে বাঘ লুকিয়েছিল, হঠাৎ জাম দিয়ে পড়লো, পড়ে সে বিরাট একটা বিকট মূর্তি নিয়ে আমার গার পরে এসে পড়লো। পড়লে সঙ্গে সঙ্গে দাদা আর বাবা ছুটে গেল, গিয়ে বাঘের গায়ে আঘাত করে আমার দাদা আঘাত করার পরে বাঘ ছেড়ে দেয় আমাকে। বাবাও হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে, মেরে বাঘকে সরিয়ে দিয়েছে, দিয়ে আমার এই নৌকোয় তুলে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে ওরা ওই আমার নিয়ে আসলো, দেশে আসলো। ওখানটা খুব বেশি দূরত্ব না, ওরকম ঘন্টা 1.5 সময় লেগেছে আসতে, এতটা দূরত্ব গিয়েছিলাম। এবার ওখানটা আইনে ওই হসপিটালে নিয়ে চলে গেল আমার হচ্ছে বসিরহাটে 1 মাস থাকি। তারপর ডাক্তার বললো যে বাঁচবে না, নিয়ে যাও। বাবা বললো দেখো আমার দেশে ডাক্তার কবিরাজ নেই, তা আমাকে এখান থেকে ট্রান্সফার করুন, মরে যায় হসপিটালে মরুক, কলকাতায় মরে যায়, কলকাতায় ট্রান্সফার করুন। তা ওখান থেকে আবার ডাক্তার ট্রান্সফার করে দিল, বসিরহাট থেকে দিলে কলকাতায় নিয়ে গেল। সেখানেও 1 মাস থাকলাম। থাকার পরে লাস্টে ডাক্তার বলল যে তোমাকে বাঘে খাওয়া ভালো ছিল। ওনারা দেখা পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো তোমার বাঘে খাওয়া ভালো ছিল। স্যার আমি তো বেঁচে আছি, তা আমাকে এত বড় কথা বলছে, আমি তো মরিনি, বেঁচে আছি। তা বলছে দেখো তোমার বেঁচে থাকাই সার্থক, তুমি যতদিন বাঁচো মরবা না, বেঁচে থাকবা, তা তোমার বেঁচে থাকাই সার্থক। তুমি কোনো কর্মের ক্ষমতা থাকবে না, তোমাকে কে দেখবে, তুমি যতদিন বাঁচবা কোনো কিছু করতেই পারবো না, কিছু করতে পারেন না কিছু করতে পারেন। আর এই লাঠি নিয়ে হাঁটি, এই লাঠি দিয়ে হাঁটতে এমনি চলাচল করতে পারিনি, এই মোড়ে তো যাই আর ওখান থেকে বাড়ি আসি, এই আর বাড়ি সবসময় শুয়ে বসে থাকি, কোনো কিছু করতে পারিনি। মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তো ওখানে মেরুদণ্ডটা ভাঙা, তো কোনো পাগুলো সরিয়ে গেছে, এই পাগুলো কোনো শক্তি পায়নি, এই এখান থেকে এরকম হয় না, পার আঙুলগুলো দুটি পা সরিয়ে গেছে একদম, কোমরটা বাল পাইনি, কোমর এরকম করে। সেই বাঘের সে আতঙ্ক এখনো মনে পড়ে? ওরে বাবা রে, বাঘের আতঙ্ক কি, আমার যতদিন বাঁচবো আমার ততদিন ওই বাঘের আতঙ্কর কথা মনে থাকবে। কীভাবে এসেছিল বিকট মূর্তি নিয়ে, সেই মূর্তির কথা আমার সারা জীবন মনে থাকবে। কত বিমূর্তি নিয়ে এসেছিলো আমার কাছে, সে দেখার মতো না, যে কোনো মানুষ অজ্ঞান হিসেবে দেখলে এখন মাঝে মাঝে মনে পড়ে। হ্যাঁ মনে পড়ে, এখনও আমার মনে পড়ে। আমি যতদিন বাঁচবো ততদিনই আমার মনে পড়বে। ঘুমের মধ্যে মনে হয়? ঘুমের মধ্যে মাঝে মাঝে আগে দেখতাম, ঘুমের মধ্যে কীরকম দেখতেন? ওই যে বাঘ আসতেছে, ওই যে যেরকম মূর্তি নিয়ে এসেছিলো ওরকম হাঁ করে একদম এরকম মূর্তি নিয়ে আসতেছে, এরকম দেখতাম, ঘুমের ঘরে আতঙ্ক হয়ে যেতাম, ঘুমের ঘরে ভয় করে উঠতো আমার। এখন আর সেইটা দেখি না, কিন্তু এখন মাঝে মধ্যে আমার এমন একটা ঘটনা ঘটছে, মানে শরীরটা ক্লান্ত হয়ে যায়। গনমুখ আসলে আমাদের এই গনমুখ আসে, তো এই গনমুখে পূর্ণিমা, অবশ্যই পূর্ণিমায় শরীরটা মাথাটা হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে, ব্যথা যন্ত্রণা করে, তখন আর উঠতেই পারেনি, শুয়ে থাকতে। সরকারি সুযোগ সুবিধা কিছু পাইনি, একমাত্র ওই প্রতিবন্ধী একটা ভাতা দেয় 1000 টাকা করে, ওইটা ছাড়া আমি আর কোনো সাহায্য সমিতি পাইনি।
সরকারের কাছে কি চাইছেন? সরকারের কাছে চাইছি যে আমার একটু যদি আর্থিক কোনো সাহায্য করতো তাহলে আমি মনে হয় একটু বাঁচতে পারতাম। বাড়ি থেকে কে আছে? বাড়িতে আমার বাচ্চা এখন বর্তমানে আমরা 3 জন বাড়িতে আছি। আমার 4টে মেয়ে ছিল, সেই মেয়েগুলো বিয়ে থা হয়ে গেছে, কিন্তু আমাদের স্বামী স্ত্রী 2 জন আর একটা ছেলে থাকে আমার। আচ্ছা, ছেলে কি করে? ছেলে ছোট, কিছু করতে পারে না। তাহলে এখন সংসার চলে কিভাবে? 15 বছর। ও আমার স্ত্রী এই মাঠে কাজ করে, খাল খননের কাজ করে, মাটির কাজ করে, রাস্তার কাজ করে, তারপরে একটু হাঁস মুরগি ছাগল। তবুও তো এখানে এখনো তো বাঘের আতঙ্ক আছে। ঘরে বাবারে বাঘের আতঙ্ক কি! আমরা এইখানতে প্রায় মানুষই জঙ্গলের কাছে বাড়ি না আমাদের, আমাদের বাঘের আতঙ্ক সবসময় থাকবে। রাত্রিতে বেরোলে বাঘের কথা মনে পড়বে, কোথায় লুকিয়ে আছে নাকি মনে মনে ভয় 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 লাগে। কিন্তু লাইটটা এনে হাঁটতে, তবু আমাদের এখানে তো যাইবার তো আর কোনো জায়গা নেই, আমাদের এখানে জীবনযাপন করতে হবে। বাঘ সামনে পড়লেও কী হবে, জীবনযাপন করেই যেতে হবে, যাওয়ার জায়গা নেই আমাদের। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নূর হোসেন গাজী।